আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণ কত রসায়ন এই স্পেশাল অধ্যায় রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা স্পেশাল 3 নাম্বার ক্লাস করতেছি। তো আমাদের আজকের স্পেশাল 3 নাম্বার ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 22 সালে আসা প্রশ্ন সলভ করা ট্রাই করব। তো কুমিল্লা বোর্ড 2022 সালে আসা যে প্রশ্ন সেই প্রশ্নটা আমরা দেখি কি বলছে। এখানে বলছে যে 0.8 গ্রাম ভরের আয়রন ট্যাবলেটকে H2SO4 এ দ্রবীভূত করে প্রাপ্ত 25 ml দ্রবণকে 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আয়রন ট্যাবলেটের বিশুদ্ধতা যাচাই করা হলো। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো ক্লাসে। আচ্ছা, থ্যাংক ইউ ইভা, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, ইভা নামে তো 2 জন জয়েন করছে, আরেকটা মনে হয় কম্পিউটারে জয়েন করছে, এটা হতে পারে। আচ্ছা দেখো, তো আমাদের গণং প্রশ্নে কি বলেছে আমরা খেয়াল করি। গণং প্রশ্নে বলেছে উদ্দীপকে উল্লিখিত পদার্থের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এই যে আমার উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপকে যেই আমাদের পদার্থ দেওয়া আছে সেই পদার্থটা আসলে কি ছিল বলতো? পদার্থের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করতে হবে। তুমি এটা বললো উদ্দীপকে বলছে উদ্দীপকে উল্লিখিত পদার্থের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের এখানে তো দেওয়া আছে অনেক কিছুই, পদার্থের নামটা তো উল্লেখ করে দেওয়া নাই, তাই না? তো এখানে আমাদের বলছে যে 0.80 গ্রাম ভরের আয়রন বলতে একটা পদার্থ মনে করতেছে, তারপরে H2SO4 এ দ্রবীভূত করে প্রাপ্ত এত ml দ্রবণকে এত দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আয়রন ট্যাবলেটের বিশুদ্ধ যাচাই করা হলো। এখন আমাদের এখানে পদার্থ বলছে, তো কিসের পদার্থ সেই পদার্থের নাম কিন্তু বলে নাই। তো প্রশ্নটা কিন্তু পুরোপুরি মানে এক্স্যাক্টলি কোনটা যে হবে সেটা বুঝতে একটা কষ্ট হচ্ছে, বা আমার কাছে যেটা মনে হচ্ছে প্রশ্নটা ওরকমভাবে আইডেন্টিফাই করে দিতে পারে নাই যে আসলে পদার্থ বলতে আয়রন বোঝাচ্ছে নাকি H2SO4 বোঝাচ্ছে নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বোঝাচ্ছে। সুমাইয়া আর হচ্ছে নাসির কথা কি বুঝতে পারছো যা বললাম? জি ভাই, বুঝতে পারছি। তো এখন আমরা চিন্তা করি এটা কি হইতে পারে। আমাদের এখানে দেওয়া আছে আয়রনের ভর এবং বলছে সালফিউরিক অ্যাসিডের আয়তন, হ্যাঁ এটা হচ্ছে আয়তন, এবং বলা আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা এত মোলার। তো এখন আমরা কিন্তু একটা ক্লু পেয়ে গেছি। আমরা জানি যে আমাদের ভর নিয়ে কাজ করতে হয় না, আয়তন নিয়েও কাজ করতে হয় না, ঘনমাত্রা নিয়ে কাজ করতে হয়। আমরা যখন পড়ছিলাম ঘনমাত্রা বের করার সিস্টেম, তখন কিন্তু ঘনমাত্রাটা পড়ছিলাম, ঘনমাত্রা নিয়ে কাজ করতে হয়। কথা কি বুঝছো? কথা বইল। এখন ঘনমাত্রা আছে কোন জায়গার মধ্যে, কোন যৌগটার কাছে কাছে ঘনমাত্রার মান পাওয়া যাচ্ছে বা ঘনমাত্রার জিনিস আছে কোন যৌগটার কাছাকাছি? ভেরি গুড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই তো এইটাই হচ্ছে আমার সঠিক প্রশ্নের উত্তরটা। আমাদের বলে নাই উল্লিখিত উদ্দীপকের আয়রনের ppm এককে প্রকাশ করো ঘনমাত্রা, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো, কিন্তু বলছে ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। এখন কোন পদার্থে ঘনমাত্রা পাওয়া যায়? দেখতে পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যৌগটারই কি পাওয়া যায়? ঘনমাত্রা পাওয়া যায়। যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রার মানটা পাওয়া যায়, এই জন্য পদার্থ বলতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকেই বোঝানো হয়েছে, এটা আমরা এখন বুঝতে পারলাম। তো সবাইকে এখন ধরতে পারছো প্রশ্নটার উত্তর কেন আমরা বের করলাম খুঁজে খুঁজে বুঝে বুঝে? নাসরিন, সুমাইয়া, ইভা কথা বলল। আচ্ছা, তো আমাদের দেওয়াই আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা এস এর মান দেওয়া আছে 0.1।
এখন জাস্ট আণবিক ভরের মানটা বের করলেই হয়ে যাবে, ppm এককে ঘনমাত্রা বের করতে পারবো। এখন তুমি একটু বের করো তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আণবিক ভরের মানটা একটু হাতে কলমে বের করে দেখো তো কত বের করতে পারো। নাসরিন, ইভা, সুমাইয়া, তোমরা চেষ্টা করো। হ্যাঁ, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ঘনমাত্রার মানটা নিজে নিজে চেষ্টা করো বের করার জন্য, দেখো কত বের করতে পারো। 142.02। ক্যালকুলেশন কোথাও হয়তো ভুল করছো, আবার একটু চেক করো। পটাশিয়ামের পারমাণবিক ভর, ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর, এগুলো একটু দেখো। 158.02। এক্সিলেন্ট, এবার হয়েছে 158. আচ্ছা, সুমাইয়া তুমি কি বের করতে পারছো? সুমাইয়া আনি, হ্যাঁ সুমাইয়া কথা বললো, তুমি কি বের করতে পারছো? আচ্ছা, হয়তো সমস্যা হচ্ছে, সমস্যা নাই, চেষ্টা করো, পারবা। তো আমরা শুরু করি অঙ্কটা। তো আমরা লিখব উদ্দীপকে উল্লিখিত পদার্থটা হচ্ছে 0.1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তো এখন আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আণবিক ভরটা কত এটা আমরা দেখি, একটু বের করতে পারবো। পটাশিয়ামের পারমাণবিক ভর 39, এর হচ্ছে ম্যাঙ্গানিজের হচ্ছে 55। মুখস্থ করতে হবে, এই মানটা হয়তো মুখস্থ থাকে না। পটাশিয়ামের পারমাণবিক ভর কত, ম্যাঙ্গানিজেরটা কত, মুখস্থ করতে হবে কষ্ট করে। অক্সিজেনটা আমরা পারি, অক্সিজেন তো হচ্ছে 16, 4, 16, 48। তো এগুলো সব ক্যালকুলেশন করলে উত্তর হয় 158.সামথিং। তো 158 লিখছে, দেখো বুঝছো কিনা, এটা মুখস্থ করতে হবে। পটাশিয়ামের পারমাণবিক ভর 39, ম্যাঙ্গানিজের 55। বুঝতে পারছো কথাগুলা? কথা বললো একটু। হ্যাঁ নাসরিন, একটু কথা বললো, বুঝতে পারতেছো কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। তো এটা হয়ে গেছে, আমাদের আণবিক ভর বের হয়ে গেছে। এখন আমরা কি করব, ঘনমাত্রার মানটা ppm এককে প্রকাশ করব। এখন বলো ppm এককের সূত্র কি পড়ছিলাম জানি আমরা, ওই যে S into M into 10 to the power 3। গুড, S into M into 10 to the power 3। তো আমরা চলো শুরু করি। তো লিখব ppm এককে ঘনমাত্রাটা হবে S into M, এখানে আর কি C দিছে, S দিব, S into M 10 to the power 3। তো এখানে S এর মান, M এর মান ইয়া করলাম, 15,800 ভাইয়া। কত হবে? 15,800। হ্যাঁ ভেরি গুড, 15,800 ppm, ব্যাস হয়ে গেছে। তো এটা সায়েন্টিফিকে নিলেও হয়, না নিলেও হয়। অর্থাৎ উদ্দীপকে যে আমাদের ঘনত্ব দিয়ে, সরি ঘনত্ব না, ঘনমাত্রা দিয়ে যে রাশি দেওয়া ছিল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, সেই যৌগটার ঘনমাত্রার মান ppm এককে বের হয়ে গেল। ওকে, তো এটা আমাদের কমপ্লিট। তো এটা আমাকে জানায়ও যে সময় আনি, দেখো বুঝতে পারলা কিনা। তো কুমিল্লা বোর্ডে আরো একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা এখন সলভ করার ট্রাই করি। এটাও 22 সালে বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, ঘনমাত্রা রিলেটেড। এখানে দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র এ, পাত্র বি। গণক প্রশ্নে বলেছে উদ্দীপকে উল্লিখিত এ পাত্রের দ্রবণকে 600 ml দ্রবণে পরিণত করলে ঘনমাত্রার পরিবর্তন কত হবে বের করো। তো উদ্দীপকে এ পাত্রে আমাদের দেওয়া আছে কি HCl 0.5 মোলার ঘনমাত্রা, 50 ml আয়তনের পাত্র।
তখন বলছি আমাদের এই পাত্রের যে দ্রবণটা আছে HCl, সেই দ্রবণের আমরা আয়তন যদি 600 করি, তাহলে এর ঘনমাত্রার মানটা 0.5 থেকে কেমন হবে, বাড়বে না কমবে বা কি হবে, এটা আমাদের বের করতে বলছে। প্রশ্ন বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দেখো আমাদের দেওয়া আছে 50 ml, এটা হচ্ছে আমাদের প্রাথমিক আয়তন V1, 0.5 মোলার প্রাথমিক ঘনমাত্রা S1, আর আমাদের এই পাত্রের দ্রবণকে 600 ml দ্রবণে পরিণত করতে হবে। তাহলে পরবর্তী আয়তন V2, বুঝতে পারছো কথা? V1 V2 S1 বের করতে হবে, ঘনমাত্রা পরবর্তী S2 কত, বুঝছো বিষয়গুলো? নাসরিন সুমাইয়া কথা বলো, আমরা বুঝতে পারতেছি কি কি দেওয়া আছে, সেই প্রেক্ষিতে কি হবে। আচ্ছা, তো এই অঙ্কটা করতে হবে কত নং সূত্র দিয়ে জানি আমাদের মনে আছে? গত ক্লাসে পড়ছিলাম 4 নং সূত্র দিয়ে, V1S1 = V2S2। হ্যাঁ, V1S1 = V2S2, V1S1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, S2 বের করবো। তো করে ফেলো, খুবই সহজ অঙ্ক, পারবা। আচ্ছা, ওইদিকে ইভার নেট প্রবলেমের কারণে ও দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। ভাই S2 মান আসছে 0.0416। হ্যাঁ, ভেরি গুড, হয়েছে, এক্সিলেন্ট। তো দেখো, তো আমরা লিখতেছি আমাদের এখানে পরিবর্তনটা আসলে পরবর্তী আয়তনটা কত এটাই বের করতে বলছে, এটা বললেই হবে। তো আমরা লিখতেছি যে এখানে প্রাথমিক আয়তন V1, প্রাথমিক ঘনমাত্রা S1, পরবর্তী আয়তন V2, পরবর্তী ঘনমাত্রা S2। তো V1S1 = V2S2 দিয়ে S2 বের করলাম, V1S1/V2, তো মানটা বসায় গুণ করে ভাগ করলাম। তো আমাদের পরবর্তী আয়তনটা পাওয়া গেল কত, 0.0417 মোলার, এটাই অ্যান্সার। তো এটা বাড়ছে না কমছে? কমছে। তো এটা বলতে হবে না যে কমছে নাকি বাড়ছে, এটা বের করলেই হবে, এতটুকু করলেই হয়ে যাবে। দেখো বুঝতে পারলা কিনা? কথা বলো, বুঝতে পেরেছো এতটুকু? জি ভাই, বুঝছি। ওকে, এটা আমাদের কমপ্লিট। তো এবার আমরা যাই পরবর্তী প্রশ্নে। আচ্ছা, একটু ওয়েট করো। তো দেখো আমি পরবর্তী প্রশ্ন দেখাচ্ছি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। দেখো, তো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাইও। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, বলছে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করো। তো এখন বি পাত্রের যে দ্রবণের ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা বের করবো আগে। তো বি পাত্রে কি দেওয়া আছে? বি পাত্রে দেওয়া আছে আমাদের 100 ml ডেসিমোলার। ডেসিমোলার বলতে কত হয়? 0.1। ভেরি গুড, 0.1। তো আমাদের এরপরে বলা হচ্ছে এখানে যে, হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে এখানে এই MOH দ্রবণ, মানে এখানে একটা দ্রবণ আছে, সেটা হচ্ছে MOH দ্রবণ। তো এখানে এই M এর পারমাণবিক ভরটা দেওয়া আছে 23। এখন বলো এই M পরমাণুর নামটা কি? সোডিয়াম। এক্সিলেন্ট, সোডিয়াম। তো আমরা জানি যেটা আমাদের সোডিয়াম হবে। তো এই অঙ্কটা করার জন্য কোন সূত্র হবে? আমাদের একটা সূত্র পড়ছিলাম, সূত্র ছিল 1000 W = SMV, যেখানে S হচ্ছে ঘনমাত্রা, M হচ্ছে আণবিক ভর, V হচ্ছে আয়তন, আর W হচ্ছে ভর।
কিন্তু এখানে পরিমাণটা দেওয়া নাই, কতটুকু ভর এর পদার্থ সেই পরিমাণটা এখানে দেওয়া নাই। তো এখন আমাদের কটাই হবে করা যাচ্ছে না। আমরা অন্য কোনো সূত্র জানি না, জানি কি আমাদের এই প্রাথমিক আয়তন, প্রাথমিক পরবর্তী আয়তনটা দেওয়া নেই, তো এখন পার্সেন্টও দেওয়া নেই। এখন তাহলে এটা অন্য সূত্র দিয়ে সলভ করতে হবে। আমাদের দেওয়া আছে কি, শুধু দেওয়া আছে হচ্ছে আয়তন আর দেওয়া আছে ঘনমাত্রা, আর কিছুই দেওয়া নেই। তো এখন আয়তন আর ঘনমাত্রা মান থাকলে কেমনে ঘনমাত্রা বের করবো আমরা, সূত্র তো মিলতেছে না কোনো জায়গাতেই। তো এখন আমরা নতুন একটা সূত্র নিয়ে চিন্তা করতে পারি এরকম ভাবে, যদি আমাদের 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র এগুলো যদি ব্যর্থ হয়, তাহলে শুধুমাত্র আয়তন আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আয়তন, আচ্ছা সরি এখানে তো আমাদের ঘনমাত্রা দেওয়া আছে। ও সরি এখানে ঘনমাত্রা দেওয়া আছে তো, সরি 0.1 মোলার, হ্যাঁ ঘনমাত্রা দেওয়া আছে। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের বলছি শতকরা প্রকাশ করতে, শতকরা প্রকাশ করলে কিন্তু আমাদের ইয়া হবে, শতকরার মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো এটা আমাদের 40। আচ্ছা এখানে দেখি আমি একটু ক্যালকুলেশন করে দেখি। আমাদের 0.1 ডেসিমোলার ঘনমাত্রা দেওয়া আছে, আমি সরি ঘনমাত্রা বের করতেছিলাম, ঘনমাত্রা দেওয়া আছে 0.4। আর হচ্ছে গিয়ে আমাদের এই পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্যই হবে 40। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে আমাদের 0.1 ইন্টু 40 ইন্টু হচ্ছে 10⁻3। আচ্ছা এটা তো ইয়া হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের পিপিএম একক হইলে তো আমার আলাদা হইতো, পিপিএম একক তো এটা হবে না। 40 ইন্টু 0.1 সেক্ষেত্রে হচ্ছে ভাগ হচ্ছে 0.4, হ্যাঁ 0.4 হয়। তবে এখানে পার্সেন্টে তারা যে কাজটা করছে এটা 0.4% দিচ্ছে। যাই হোক আমি দেখাই। তো আমাদের 5 নাম্বার সূত্রে আমরা লিখতে পারি যে আমাদের দেওয়া আছে জাস্ট 0.1 ঘনমাত্রা। তো শতকরা প্রকাশ করার জন্য শতকরা প্রকাশ, তো আমাদের যে সূত্র দেওয়া আছে সেই সূত্র আমরা প্রথমে ইয়া করব। প্রথমে হচ্ছে কি আমরা এস দিতে পারি, এস ঘনমাত্রা ইন্টু হচ্ছে এম, আর আমরা এটাকে ভাগ করব 10 দিয়ে। এটা হচ্ছে আমার একটা নিয়ম যে আমাদের যদি আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকে সেটাকে যদি আমি ইয়া করি প্রকাশ করতে চাই শতকরা, তাহলে আমাদের এটাকে প্রথমে 10 দিয়ে ভাগ করে আমাদের মানটা বের করতে হবে। তো এখানে আমাদের মান বের হবে এই 0.1, সরি আণবিক ভর, হ্যাঁ ঠিক আছে আণবিক ভর 0.1 হচ্ছে আমাদের ঘনমাত্রা ইন্টু হচ্ছে 40 হচ্ছে তার পারমাণবিক মানে আণবিক ভর, আর নিচে হচ্ছে 10। তো এটা করলে আমাদের হবে কি 0.4 হবে। তো আমাদের এটা বলছে শতকরা প্রকাশ করতে, শতকরা প্রকাশ করতে বললে আমরা লাস্টে জাস্ট পার্সেন্ট দিয়ে দিব, পার্সেন্ট। আমাদের এটাই হবে উত্তর 0.4%। আমরা যদি এটাকে প্রাথমিকভাবে গুণ করে ইয়া করতাম তাহলে আমার 4 হইতো। তো 4কে আমরা যদি এরকম করতাম যে 4কে আমি ভাগ করতেছি 100 দিয়ে, তো 0.04 হইতো ইন্টু আগের মতোই আসবে। আচ্ছা যাক এখানে আমাদের ওই পার্সেন্টের যে হিসাবটা ওইটা আমরা জাস্ট পার্সেন্ট দিয়ে লিখে দেব, যেই মানটা বের হবে সেই মানটাই শতকরা প্রকাশ হবে। আমরা জানি যে একটা সংখ্যাকে যদি আমি ইয়া করতে চাই আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। কিন্তু এই যে মানটা এটা হচ্ছে আমাদের এখানে ছিল আয়তন আর ছিল কি ঘনমাত্রা, সরি হ্যাঁ ঠিক আছে, আমাদের এখানে আয়তন আর ঘনমাত্রার
সাপেক্ষে বের করছি, সেক্ষেত্রে যেই মানটাই বের হবে সেই মানটাকে পার্সেন্ট দিয়ে দিব। আমাদের যা সূত্র হচ্ছে এটা, যে আমরা আয়তন আর ঘনমাত্রা গুণ করে, সরি আমাদের এখানে তোমার হচ্ছে গিয়ে ঘনমাত্রা আর আণবিক ভর গুণ করে 10 দিয়ে ভাগ করব, তারপর সেই যে মানটা বের হবে ওই মানটাকে আমরা পার্সেন্ট দিয়ে দিব। ব্যাস, তাহলে আমাদের শতকরার প্রকাশ হয়ে যাবে। মানে যেই মানটা বের হবে সেই মানটা হবে পার্সেন্ট। শতকরা বলতে পার্সেন্ট বোঝায়, আর পার্সেন্ট বলতে কি বোঝায়? 100 ভাগের 100, 100 ভাগের 100। যে কোনো একটা সংখ্যাকে যদি আমি 100 ভাগে 100 করি, মানে ওই সংখ্যাটাকে যদি আমি গুণ করি এরকমভাবে যে 100/100, তাহলে এই 100 কি হয়ে যায়? আমাদের পার্সেন্ট হিসাবটা হয়, মানে কাটাকাটি হয়ে যায়। তোমার যে মানটা বের হবে ওই মানটাকে আমরা রেখে দিব, ওই মানটাকে বলবো যে আমাদের ওই পার্সেন্টে মান আসবে 0.4%। যেটা 0.4 আসে ওটাই করে দিব। দেখো কথাটা বুঝতে পারলা কিনা? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ডাব্লু তো আসলে একটা পরিমাপ তো বোঝায়, তো ওটা তো 0.4 দিলে তো গ্রামে কোকে না, গ্রামে যখন থাকে তখনই তো আমরা ওই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে কিভাবে পার্সেন্ট দিতে পারি আমরা? মানে ডাব্লুটা বুঝতে পারলাম না। এখানে তো বলছে শতকরা কোকে প্রকাশ, হ্যাঁ ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ করা। আচ্ছা আমি এখানে দেখি, আমাদের তো উত্তর তো এটা বেড়েছে 0. আচ্ছা আমি একটু দেখি, তারপর 0.4 ইন্টু হচ্ছে আমাদের 100% যদি আমরা করি, আচ্ছা পার্সেন্ট হচ্ছে আমাদের আচ্ছা আমি একটু দেখি এখানে 0.4 ইন্টু এই পার্সেন্ট হচ্ছে আমাদের 1/100। তো আগের থেকে 100 ছিল, তো সেই 100কে যদি আমি 1/100 করি তাহলে পার্সেন্ট হয়ে যায়। 1/100 হচ্ছে পার্সেন্ট। আচ্ছা আচ্ছা আমার মনে হয় এটা এরকমই হবে, 0.4টা এরকম যদি আমি 100 দিয়ে 100 ভাগ করি তাহলে তো আমাদের পার্সেন্টের মানটা চলে আসবে। 0.4 ইন্টু 100 ইন্টু হচ্ছে 1/100, আর এই কোনো কিছুর উপর 1/100 তো মানে হচ্ছে পার্সেন্ট। সেক্ষেত্রে 0.4 ইন্টু হচ্ছে 100 আর এটা পার্সেন্ট, হ্যাঁ সেক্ষেত্রে 40% হবে। আচ্ছা মনে হয় এটাই হবে, আমি মনে হয় ভুল চিন্তা করছি একটু আগে। হ্যাঁ এটা আমাদের প্রশ্নে চাই ঘনমাত্রা। ঘনমাত্রা মানটা তোমার প্রকাশ করতে হবে শতকরা এককে। দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে তো 0.1, এটাই প্রকাশ করতে হবে তোমার শতকরা এককে। ঘনমাত্রা দেওয়াই আছে এটা, সেটা আমরা আণবিক ভর দিয়ে গুণ করে বের করে ইয়া করলাম, ওই মানটা বের করলাম আর কি। প্রাথমিক হয়তো 0.4 বের হয়েছে, তাই না? হ্যাঁ বলো বলো। কোন সূত্রটা ইউজ করলাম? ওই যে আমরা করলাম শতকরা প্রকাশ করার জন্য ঘনমাত্রা আর হচ্ছে আণবিক, সরি এটা কি ছিল? ও সরি এটা তোমার, হ্যাঁ ঠিক আছে আণবিক ভর ছিল। ঘনমাত্রা হচ্ছে 0.1, আণবিক ভর ছিল এই তোমার 40, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলাম। এই যে এটা S ইন্টু M ভাগ 1000, এইটাকে যে মানটা পাইলাম সেই মানটাকে আমরা করলাম কি ওই পার্সেন্ট নেওয়ার জন্য, শতকরা প্রকাশ করার জন্য 100/100 মানে হচ্ছে তোমার এইরকম ফর্মেটে করলাম। এই যে এই সূত্রটা ইউজ করলাম। বাট এখানে আমরা তো ঘনমাত্রা বের করতেছি, তাহলে কি দিয়ে শুরু করব? শতকরা প্রকাশ লিখে শুরু করব, যেহেতু ঘনমাত্রাকে এস দ্বারা দেওয়া আছে এখানে, আবার এস এর মান আমরা ব্যবহার করতেছি। আমাদের এখানে বলছে শতকরা না, তো লিখবা যে ঘনমাত্রার মানটা 0.1, এইটাকে শতকরা প্রকাশ করি। শতকরা প্রকাশ করার জন্য আমরা এই সূত্র নিয়ে আসবো, তারপরে এটাকে লাস্টে যে মান বের হবে সেই মানটাকে এরকমভাবে দিয়ে শতকরা লিখে দেব। শতকরা প্রকাশ, ঘনমাত্রার মানকে শতকরা প্রকাশ।
তো সেক্ষেত্রে আমাদের যে যৌগটার আণবিক ভর আর হচ্ছে ঘনমাত্রা গুণ করে 10 দিয়ে ভাগ করলাম, এই ফর্মেটে যে মানটা বের হবে সেই মানটাকে আবার 100/100 দিয়ে ইয়া করে প্রসেস করে 40% করলাম, মানে এখানে মানটা বের 40%। তো এই নিয়মটা আমরা ফলো করবো, জাস্ট s × m × 10। এই ফর্মেটে আমাদের যে মান বের হবে সেই মানটাকে আমরা 100%-এ কনভার্ট করবো, যেভাবে করে আর কি, 100/100 দিয়ে। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া, ওখানে 0.5 আসে, জাস্ট 100 গুণ করে দিলেই 40% হয়ে গেল। 0.5 না তো, 0.4। এখানে 0.4 না, সরি 0.4। হ্যাঁ, এটাকে আমরা 100/100 ইয়া করলাম, বা 100% দিলেও আমার হয়ে গেল আর কি। ওই 100/100 মানেই তো হচ্ছে 100%, ওইটাই। তখন আমার মনে প্রথম দিকে ক্যালকুলেশন করতে ভুল হয়েছিল, পার্সেন্ট জাস্ট দিছিলাম, সরাসরি 100 দিলি। যাই হোক, তো এটা কমপ্লিট আমাদের। তো সুমাইয়ানি কথা বলো, দেখো বুঝতে পারলা কিনা। এটা একটু একটু ব্যতিক্রম ছিল প্রশ্নটা। সুমাইয়ানি কথা বলো একটু। আমরা পরবর্তী প্রশ্ন নেই। আচ্ছা, তো পরবর্তী হচ্ছে আমরা এটা নিলাম, এটা আমাদের টপিকের মধ্যে মিলতেছে। তো এটাও আমাদের সেম বলতে কি, এটা আমাদের বই করতে বলছে মোলার এককে। হ্যাঁ, তো দেখো এখানে কি দেওয়া আছে, এ দ্রবণের ঘনমাত্রা মোলার এককে বের করতে হবে। তো এখানে এ দ্রবণটা কত দেওয়া আছে, যে 10% Na2CO3 সলিউশন, মানে 10% সোডিয়াম কার্বনেটের যৌগ। তো এটাকে কি করব, আমরা মোলার এককে বের করব। তো আমরা দেখি কি দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া থাকলে ঘনমাত্রা মানটা বের করা যায়। ওই যে শিখছিলাম 10p/m, পার্সেন্ট ঘনমাত্রা। তো সেক্ষেত্রে ঘনমাত্রা মানটা আমরা বের করবো, সেটাই মোলার এককে হবে, মানে ঘনমাত্রা মানটাই হচ্ছে মোলার এককে, আর কিছু করতে হবে না। তো করে ফেলো তো এটা, 10p, p হচ্ছে %/m, 0.943। এক্সেলেন্ট, হ্যাঁ 0.943 হয়ে গেছে। তো এটাই হচ্ছে উত্তরটা। এই যে 10p/m করলে হয়ে যাবে 0.943 মোলার। এটা আমরা সূত্রের মধ্যে করতে পারলেই হয়ে গেল, ইজি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যে পরবর্তী গহ নাম্বারটা, সিকিউ সলভ করার ক্ষেত্রে ওই 10p/m দিলে কি হবে? ওইখানে আবার কি অ্যানালাইসিস করা লাগবে আলাদা করে, যে এখানে মানে ওই সূত্র ইউজ করলে হবে? এখানে তোমার W/V দিয়ে পার্সেন্টেজ দিয়ে বোঝাইছো, এখানে ওই সূত্র ইউজ করলে হবে? ওখানে লিখবা যে আমরা জানি যে নির্দিষ্ট পার্সেন্ট ঘনমাত্রার জন্য আমরা জানি p% ঘনমাত্রার জন্য p% ঘনমাত্রার জন্য সূত্র S = 10p/m, পার্সেন্ট ঘনমাত্রার জন্য। এ লিখে দিব, এটা লিখে দিলেই হবে, পার্সেন্ট ঘনমাত্রার জন্য ঘনমাত্রার সূত্র S = 10p/m, মানে পার্সেন্ট ঘনমাত্রার জন্য আমাদের ঘনমাত্রার সূত্র বের করতেছি, পার্সেন্ট দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা এটা লিখে দিব, শর্তটা পার্সেন্ট ঘনমাত্রার জন্য, p% ঘনমাত্রার জন্য আমাদের এখানে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র S = 10p/m, তারপর মান বসে দিব। আর এখানে এটাই বলছে যে পার্সেন্টের জন্য আমরা এটা করতেছি, একই তো প্রায়। এই কথাটা লিখে দিলেই হবে যে p% ঘনমাত্রার জন্য আমরা জানি S = 10p/m, শেষ হয়ে গেল। বুঝতে পারছো? এই শর্ত লিখে দিবা, তিনি হবে। এখন আমরা যাই আমাদের গহ নং প্রশ্নে। গহ নং প্রশ্নে বলছে কি, বি ও সি দ্রবণের ঘনমাত্রা ppm এককে একই হবে কিনা বের করো। বি আর সি দ্রবণের ঘনমাত্রা, তো আসলে পারবা এটা। প্রথমে বি পাত্রের ঘনমাত্রা বের করি, এটাকে ppm এককে করবো, তারপরে সি পাত্রের ঘনমাত্রা বের করি, ppm এককে করি, তাহলে তো হয়ে যাবে। বি পাত্রে কি দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এত মোলার সলিউশন, সি পাত্রে সোডিয়াম কার্বনেট এত মোলার সলিউশন, যে ঘনমাত্রা সেম। তো আমরা লিখবো, আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, জাস্ট আমরা কি করব,
এই আণবিক ভর বের করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত আর সোডিয়াম কার্বনের আণবিক ভর কত, পারবো আশা করি। তো করেই ফেলি আমরা। হ্যাঁ, সময় কম, তাড়াতাড়ি করতেছি আমি একটু। তো প্রথমে লিখবো বি দ্রবণটির মধ্যে রয়েছে 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এবার আমরা এইখানে 0.3 হচ্ছে এস এর মান, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর কত 106, এটা বের করতে পারবো। 40 কি হবে 40, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ও সরি হ্যাঁ ঠিক আছে 40, আর সোডিয়াম সোডিয়াম কার্বন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের পিপিএম এককে হবে কি, উদ্দীপকটা আরেকবার। হ্যাঁ এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সোডিয়াম কার্বন দুইটা, সেম হবে না। হ্যাঁ ভেরি গুড। তো বের হয়েছে কয়টা, প্রথমটা বের হয়েছে কত আমাদের 12,000 ppm, 12,000, s ইন্টু m এটা 3, আর পরেরটা কত জানি বের হয়েছে, পরেরটা 31,800। ভেরি গুড 31,800, আগের মতোই। তো আমাদের বিওসি মধ্যে দ্রবণের ঘনমাত্রা 31,800। হ্যাঁ হ্যাঁ 31,800, তো আমাদের সেম না। তো লিখবো বিওসি দ্রবণের ঘনমাত্রা যথাক্রমে এত এত, অর্থাৎ ঘনমাত্রাগুলো একই হবে না। সুমায়ানি কথাগুলো দেখো বুঝতে পারলা কিনা। বুঝছি। আচ্ছা, তো আজকের মতো আমি এখানেই ক্লাস রাখতেছি, বেশিক্ষণ ক্লাস নিলাম না আজকে, যতটুকুই পড়লাম এতটুকুই রাখলাম আজকের মতো। আমার নেক্সট ক্লাস এরপর থেকে দেখবো।